কলকাতা ঘুম ভাঙায় তাড়াতাড়ি। ব্যস্ত রাস্তা, ছুটে চলা মানুষ, লোকের ভিড় আর সেই শেষ না হওয়া কোলাহল। কিন্তু আজ একটু থামতে চেয়েছিলাম। একটা ছোট্ট সিদ্ধান্ত, একদিন শুধু আমি আর এই রাস্তা। ঠিক যেমন ভাবনা তেমন কাজ। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়, আর 1 থেকে 2 ঘন্টার মধ্যেই শহরের আওয়াজ মিলিয়ে বদল এলো সবুজ ক্ষেতের, খোলা আকাশে আর ভেজা মাটির গন্ধ, সাথে নদী, টালির বাড়ি, কত কি। আপনিও কি আপনার জীবনে চাইছেন এরকম একটা দিনের ট্রানজিশন? তাহলে কিন্তু আজকের এই পর্বটি শুধুমাত্র আপনার জন্য। গুড আফটারনুন সবাই, কেমন আছেন? ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ এক্সপ্লোরার ড্রিমস। আজকে রোববারে দুপুরবেলা আর আমরা বেরিয়ে পড়েছি কলকাতার থেকে 1.5 ঘন্টা ডিস্টেন্সে পৌঁছানো যাবে এরকম একটা জায়গাতে। আপনারা এখানে ডে ট্রিপও করতে পারেন, আবার চাইলে একটা দিন স্টেও করতে পারেন। তো দেখতে থাকুন কোথায় চলেছি, চোখ রাখুন এন্টার পর্বতে, দেখতে থাকুন রাস্তার এই জার্নি। আর বাইরে দেখতে পাচ্ছেন সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে কলকাতার এই সৌন্দর্য উপভোগ করুন এবং কলকাতা থেকে কোথায় নিয়ে যেতে চলেছি তার সৌন্দর্যটা উপভোগ করুন। বাইরে এক রাশ ঝমঝম করে বৃষ্টি নেমেছে আর আজকে 13ই জুলাই আমরা বেরিয়ে পড়লাম। বাইরে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে আর এখন ঘড়িতে বাজে 2:35। আমরা এই দুপুরবেলাতেই আমাদের জার্নি স্টার্ট করলাম সাউথ কলকাতা থেকে। আর আজকের আমরা বেরিয়ে পড়েছি, আপনারা ঠিক যেরকম দেখলেন, হাওড়ার দেউলটিতে আপনাদেরকে নিয়ে যাব আজকের 2টো সুন্দর জায়গাতে। তো এই বৃষ্টি স্নাত দিনে আমাদের আজকে জার্নিটা এনজয় করুন এক্সপ্লোরার রিংসের সাথে। আমরা সাউথ কলকাতা থেকে অলরেডি রওনা দিয়ে ফেলেছি আর আজকের আমাদের গন্তব্যস্থল হাওড়ার দেউলটিতে আজকের আপনাদের সর্বপ্রথম যেখানে নিয়ে যাব সেটা হলো বিখ্যাত শরৎচন্দ্র কুঠি হলো ওয়েস্ট বেঙ্গলের হাওড়া জেলার অন্তর্গত সমতাবের গ্রামে অবস্থিত। এটা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি। শরৎচন্দ্রের জন্ম কিন্তু হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, কিন্তু তার সাহিত্য জীবনের প্রথম দিনগুলি কেটেছিল হাওড়া জেলার এই সমতাবেড়ে। তো আজকের আমাদের গন্তব্যস্থল এই সমতাবেড়ে, আর যেখানে ওনার বাড়িটার নাম হলো শরৎচন্দ্র কুঠি। সাউথ কলকাতা থেকে ডিস্টেন্স হলো 70 কিলোমিটার, যেটা আমাদের যেতে প্রায় 1 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। যেহেতু বাইরে দেখতেই পাচ্ছেন সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য একটু স্লো ট্রাফিক আছে, তাই 1 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। আপনারা খুব ইজিলি 1.5 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন। আপনারা যারা ট্রেনে আসতে চাইছেন শরৎচন্দ্র কুঠি দেখতে, তারা ট্রেনে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এখানে। তার জন্য আপনাদেরকে আসতে হবে দেউলটি স্টেশন। আর দেউলটি আসতে গেলে আপনাদেরকে হাওড়া থেকে খড়গপুর, পাঁশকুড়া বা মেদিনীপুরগামী যে কোনো ট্রেনে উঠে দেউলটিতে নামতে হবে। আর স্টেশনের বাইরে বেরালেই আপনারা টোটো দেখতে পাবেন। টোটোর ভাড়া 5 জনের জন্য 100 টাকা। টোটো করে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন শরৎচন্দ্র কুঠি স্টেশন থেকে। শরৎচন্দ্র কুঠির দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এছাড়া আপনাদেরকে জানাই, আপনারা এখানে আসলে শরৎচন্দ্র কুঠির পাশাপাশি দেখতে পাবেন আরও 2 থেকে 3টে ঘোরার জায়গা। তো তার জন্য আমার সম্পূর্ণ পর্বটি দেখতে হবে আপনাদেরকে। আমি এখানে শেয়ার করব ডিটেলসে যে আর কি ঘোরার জায়গা এখানে আছে। সাতান্ন বাজে ঘড়িতে, আর আমরা এখন এগিয়ে চলেছি দ্বিতীয় হুগলি সেতুর দিকে। বৃষ্টির কিন্তু থামার কোনো মানই নেই, জাস্ট ঝরেই চলেছে অঝরে। জানি না আমরা ওখানে গিয়ে কিরকম সিচুয়েশন পাবো, তো দেখা যাক। জার্নিটা এনজয় করতে থাকুন এক্সপ্লোরার রিংসের সাথে। এই জায়গাটাতে যখনই পৌঁছাই একটা ভীষণ সুন্দর ফিলিংস কাজ করতে থাকে, কারণ মনে হয় যে কোথাও
চলেছি ঘুরতে আমরা। আমরা পৌঁছতে চলেছি কোনা এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে। আমরা সাঁতরাগাছি ঢোকার আগে চলে আসলাম একটু পেট্রোল পাম্পে, ফুয়েলটা রিফিল করে নেব। আমরা এখন পৌঁছলাম সাঁতরাগাছি, আর বাদিক থেকে দেখতে পেলাম একটা ট্রেনও এগিয়ে চলেছে। ক্যামেরাতে ওটা নিতে পারলাম না, ব্রিজের ওপর থেকে যেহেতু যাচ্ছিলাম। এখন কিন্তু বৃষ্টিটা দেখুন একটু কমেছে, বাট আকাশ অ্যাজ ইউজুয়াল ওরকমই কালো হয়ে আছে। এই যে দেখুন বাঁদিকে হচ্ছে সাঁতরাগাছি জাংশন, এটা অনেকদিন ধরেই কাজ চলছিল, এখন দেখলাম যে এটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। বাঁদিকে আমরা ক্রস করছি সাঁতরাগাছি বাস টার্মিনাস। একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে দেখুন, আর আমরা এখন সামনে আগিয়ে চলেছি একটা ছোট্ট ব্রিজের দিকে। ওই যে দেখুন সামনে জায়গাটা, এটা একটা ছোট ব্রিজ। এই জাস্ট সিগন্যালটা খুললেই আগিয়ে চলবো। এই জায়গাটাতে আগে যখন আমরা আসতাম সাংঘাতিক ট্রাফিক হতো, সাংঘাতিক লেভেলের ট্রাফিক আমরা পেতাম এখানে। এই বাদিকটাতে আমরা নিয়ে নিলাম মুম্বাই হাইওয়ের দিকে, আর ডান দিকের যে রাস্তাটা চলে গেল ওইটা চলে গেল হচ্ছে দিল্লি হাইওয়ের দিকে। আমাদের দীঘা যাওয়ার রাস্তা কিন্তু এইটাই। আফটার আ লং টাইম এই রোডটাতে আসলাম, আর বেশ ভালো লাগছে। অনেকদিন বাদে পুরানো জায়গাতে এসে, দীঘা তাজপুর মন্দারমণি গেলে তো এই রাস্তাটা দিয়েই যাই, বেশ পুরানো ওই ফিলিংসটা মনে মনে পড়ছে, স্মৃতিগুলো মনে মনে পড়ছে, দারুণ লাগছে। আমরা এখন আগিয়ে চলেছি ধুলাগড়ের দিকে, বাট বাইরের আকাশটা দেখুন পুরো কালো ঘন হয়ে আছে। জাস্ট ঠাকুরকে ডাকছি যেন আমরা শরৎচন্দ্র কুঠি পৌঁছালে বৃষ্টিটা না পাই, সুন্দর করে যাতে ভেতরে ঢুকে যেতে পারি। পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় ঘড়িতে দেখাচ্ছে 4:15 হয়ে যাবে। আপনাদেরকে টাইমিংটা সম্পর্কে একটু আপডেট দিয়ে দিই। শরৎচন্দ্র কুঠি ভিজিট করার যে টাইমিংটা, দুটো টাইমে সারাদিনে আপনারা শরৎচন্দ্র কুঠি ঘুরতে পারবেন। সকালের দিকে যদি যান আপনারা সকালে 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আর বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত। তো আপনারা যখন আপনাদের ট্রিপটা প্ল্যান করবেন এইটা মাথায় রেখে কিন্তু ট্রিপটা প্ল্যান করবেন। আমরা ধুলাগড় পৌঁছচ্ছি, আর সামনে আসতে চলেছে আর একটা টোল প্লাজা। জাস্ট 1 কিলোমিটারের মধ্যেই পৌঁছাবো আর একটি টোল প্লাজাতে। আজকে সেকেন্ড টোল প্লাজাতে আমরা পৌঁছে গেলাম, জাস্ট ধুলাগড় ঢোকার আগেই টোল প্লাজাটা।
আমরা এখন পৌঁছালাম উলুবেড়িয়া। এখন ঘড়িতে বাজে 3:50, বাইরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেল। উলুবেড়িয়াতে আমরা পৌঁছে গেলাম। এই বাদিক থেকেই যাওয়া যায় উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। এই বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে গাদিয়ারার দিকে, গাদিয়ারা 58 গেট, এই যে বাদিকের যে রাস্তাটা চলে গেল, এটা কিন্তু খুব সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা, শ্যামপুর। আর আমরা এখন এগিয়ে চলেছি এই সোজা সামনের দিকে। আমরা দেউলটি জাস্ট পৌঁছতেই চলেছি, আর দেখুন কিরকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল, সাংঘাতিক বৃষ্টি নেমে গেল। ওটাই এখন প্রে করছি যাতে আমরা সুন্দরভাবে পৌঁছে যেতে পারি ভেতরটা দেখার জন্য। সাংঘাতিক বৃষ্টি নেমে গেল। আমরা পৌঁছে গেছি দেউলটির যে ক্রসিং সেখানটাতেই। এই দেখুন বোর্ডটাতে লেখা এখানে সামনে, জানি না কতটা বৃষ্টিতে বুঝতে পারছেন, দেউলটি লেখা ছিল এই বোর্ডটাতে। আর সামনে একটা সিগন্যাল আসছে, সিগন্যাল থেকে আমরা এখন ডান দিকে নেব। সিগন্যাল থেকে ডান দিকে আমার মনে হচ্ছে নিচ থেকে যেতে হবে কি, নিচ থেকে যেতে হবে, ব্রিজটা ফ্লাইওভারটা ধরলে হবে না। উপর থেকে ব্রিজটা বেরিয়ে গেল কোলাঘাটের দিকে, আর আমরা ব্রিজের বাঁদিকের রাস্তাটা থেকে ঢুকে গেলাম। এবার এখান থেকে ডান দিকে আমরা টার্নিং নেব। এই দেখুন এখানে লেখাও আছে দেউলটি বলে, এই যে বোর্ডটা দেখা যাচ্ছে দেউলটি লেখা। এই সামনের মোড়টা থেকে আমরা ডান দিকে এবার নেব। আপনারা যারা ট্রেনে আসবেন তারা নেমে এই যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু প্রচুর টোটো স্ট্যান্ড আছে। এই দেখুন এখানে লেখা দেউলটি অটো স্ট্যান্ড। এখান থেকেও কিন্তু আপনারা শরৎচন্দ্র কুঠি যাওয়ার জন্য আপনারা টোটো পেয়ে যাবেন। এই সামনে আর একটা বোর্ড দেখুন দেউলটি লেখা। আপনাদেরকে আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেব, এই শরৎচন্দ্র কুঠি যাওয়ার আগেই আপনারা পাবেন নিরালা রেসর্ট। যদি মনে করে থাকেন যে একটা দিন এখানে স্টে করবেন, তাহলে নিরালা রেসর্টটা কিন্তু জাস্ট অসাধারণ থাকার জন্য। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটাতে রেসর্টটা। শরৎচন্দ্র কুঠির থেকে সামান্য একটুখানি ডিস্টেন্সেই আছে, আগে পড়বে নিরালা রেসর্ট। নিরালা রেসর্ট ক্রস করে গিয়ে আপনাদেরকে যেতে হবে শরৎচন্দ্র কুঠি। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন নিরালা রেসর্ট লেখা আছে, জাস্ট এখান থেকে 750 মিটার গেলেই হচ্ছে নিরালা রেসর্ট। আমরা এখন আগিয়ে চলেছি সামনের দিকে শরৎচন্দ্র কুঠি। দেখুন এখানে লেখাও আছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন শরৎচন্দ্র কুঠি। নিরালা রেসর্ট থেকে এক্স্যাক্টলি 2 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত শরৎচন্দ্র কুঠি। আপনাদেরকে দেখিয়ে দিলাম নিরালা রেসর্ট কোথায় অবস্থিত। তো এখন আমরা আগিয়ে চলেছি শরৎচন্দ্র কুঠির দিকে, আর 1.7 কিলোমিটার মানে 4 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আমি আসার আগে ভাবছিলাম যে আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তাটা কতটা চওড়া পাবো বা কি অসুবিধা হবে কি না, কারণ বেশিরভাগ ব্লগেই দেখছিলাম যে বলছে যে এই রাস্তাটা টোটো যাতায়াত করে, বাট রাস্তা কিন্তু বেশ চওড়া, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আরামসে আসতে পারেন। আর 100 মিটারেই আমরা ঢুকবো বাঁ দিকে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর টোটো কিন্তু যাতায়াত করছে। আপনারা নিজেরা ট্রেনে যদি আসেন বা ধরুন বাসেও আসলেন, সেক্ষেত্রে ওখানে মেন যে দেউলটি স্টপে নেমে সেখান থেকে আপনারা টোটো নিয়ে শরৎচন্দ্র কুঠিতে চলে আসতে পারেন। আর এই যে দেখুন বোর্ডটা আছে, এখান থেকে আমরা ঢুকে গেলাম বাঁ দিকে, রেসিডেন্স অফ এমিনেন্ট বেঙ্গলি নোভেলিস্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই বোর্ডটা লেখা।
আর 240 মিটার্সের মধ্যেই আমরা পৌঁছে যাব। এই রাস্তাটা একটু তুলনামূলকভাবে সরু, কিন্তু গাড়ি নিয়ে আরামসে চলে যাওয়া যাবে, কোনো অসুবিধাই নেই। এই যে এখানটায় স্ট্যাচু করা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্ট্যাচু করা আপনারা দেখতে পাচ্ছেন। পৌঁছে গেলাম ফাইনালি শরৎচন্দ্র কুঠি। লেখা আছে মেইনটেইন সাইলেন্স। এবার আমরা দেখি গাড়িটা আমরা কোথায় পার্ক করব। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এখানে প্রচুর দেখুন ছোট ছোট দোকানও বসা আছে, আইসক্রিমের দোকান, তারপরে এদিকে ডাব বিক্রি হচ্ছে। ঢোকার আগেই দেখুন এই ডান দিকে একটা সুন্দর পুকুর করা, পুরো বাঁধানো ঘাট। আমরা পৌঁছালাম শরৎচন্দ্র কুঠি। বাইরের গেটটাতে একটু দাঁড়ালাম। দুদিকে গেটে লেখা রয়েছে ওনারই উপন্যাসের কিছু লাইন। চোখে পড়ল বিখ্যাত গল্প মহেশের লেখাও কিছু লাইন। গেট দিয়ে ঢুকতেই সামনে চোখে পড়ল প্রশস্ত রাস্তা, আর যার দুদিকে গাছে ভর্তি। আর সামনে এই যে দোতলার এক বাড়ি, এটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা মূর্তি বানানো আছে এবং ওনার জন্মসাল এবং মৃত্যুসাল দুটোই এখানে মেনশন করে দেওয়া। 1926 থেকে 1938 সাল পর্যন্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতে কাটিয়েছিলেন। চলুন বাড়ির ভেতরটা এবারে দেখা যাক এবং এখানের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক এই বাড়ির ভেতরের গল্প। এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন জানলাটা খোলা থাকতো। বাঁশ গাছ পাঁচিলটা ছিল না, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। 2 নম্বর রাকে লক্ষ্য রাখুন ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি। আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যু সজ্জা ছবিটা দেখতেন। এটা হলো শোয়ার ঘর, আর সাথে এখানে আছে শরৎচন্দ্রবাবুর ব্যবহার করা তামাকের ঘরঘরা 100 বছরের পুরানো ঘড়ি, যে ঘড়ি নাকি একবার দম দিলে 7 দিন চলে। এই বাড়িতে থাকাকালীন উনি লিখেছিলেন অনেক অনেক উপন্যাস, তার মধ্যে পথের দাবি, রামের সুমতি, মহেশ, অভাগীর স্বর্গ ইত্যাদি উল্লেখযোগ্য। লক্ষ্য রাখুন হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। এই যে খাঁচা রয়েছে এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখানে ঠাকুর রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। ঠাকুর রয়েছে লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এ বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালে ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল দোতলা। 78 বন্যে রান্নাঘরটা পড়ে যেত, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি। উপরে যাবেন আস্তে আস্তে। দাঁড়ান একটু।
এবার আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম উপরের ঘরগুলি দেখতে। সিঁড়িগুলি সেই পুরানো আদপে বানানো লাল রঙের সিঁড়ি। এই সুন্দর দেখুন ব্যালকনিটা, উপরের চালটা হচ্ছে টালির চাল। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের প্রথম তলার ঘরগুলো। এদিকে সব রুমগুলি এখানে বন্ধ, জানলা দিয়ে যতটা সম্ভব আমি ভিডিও করলাম। আপনাদের জানিয়ে রাখি, রূপনারায়ণ নদ এই বাড়ির ঠিক পাশ দিয়েই আগে বয়ে যেত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়জির বাড়ির পড়ার ঘর থেকেই তা দেখা যেত। আমি এসেছি এখন শরৎচন্দ্র কুঠিতে, আপনারা দেখলেন তো। এটা আছে ফার্স্ট ফ্লোরের যে রুমটা, সেই রুমটাতে একটা বিশাল আকার ব্যালকনি, পুরো বাড়িটা জুড়ে ব্যালকনি। তো সেখানেই দাঁড়িয়ে আছি। এত সুন্দর শান্ত স্নিগ্ধ জায়গা, মানে ভীষণ ভালো লাগছে। চারিদিকটা বাঁশবন দিয়ে ঘেরা, অসাধারণ লাগছে জাস্ট। শরৎচন্দ্র কুঠি আমরা ঘুরে নিলাম, আর এখন আমরা যাচ্ছি এখানে পাশে যে রূপনারায়ণ নদ আছে সেই নদটার দিকে। অলরেডি দেখুন এখানে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। অবশ্য এখনো লাইট জ্বালানোর মতো অন্ধকার হয়নি, কিন্তু লাইটগুলোকে অন করে দিয়েছে। চলুন যাওয়া যাক এবারে রূপনারায়ণ নদের দিকে। আপনাদের এই টোটো কোথা থেকে ছাড়ে? দেউলটি স্টেশন। এখান থেকে কত লাগে আসতে? ওই 10-12 মিনিট। আচ্ছা, না কত টাকা নেন? কত? ও কত টাকা? হ্যাঁ, গাড়ি হচ্ছে 100 টাকা। গাড়ি 100 টাকা। আর কজন বসতে পারে? 5 জন। 5 জন বসতে পারে। শরৎকুঠি ঘুরে আমরা এই রাস্তাটা দিয়ে এখন এগিয়ে চলেছি রূপনারায়ণ নদের দিকে। আর এই দেখুন একটা পানা পুকুর, বহু বছর বাদে একটা পানা পুকুর এরকম দেখতে পেলাম। আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে রূপনারায়ণ নদের দিকে। চলুন আপনাদেরকে ওখানে নিয়ে যাওয়া যাক। রূপনারায়ণ নদ যেতেই এখানে দেখুন একটা খুব সুন্দর বসার জায়গা করে রাখা, মাঝখানে একটা ছোট পুকুর মতন, আর প্রচুর সিট, ওইদিকে প্রচুর লোক বসেও আছে। আর ওই যে দেখুন দূরে ওইটা হচ্ছে নদটা, আমরা ওই দিকটাতে যাব। চলুন ওই দিকটাতে আপনাদেরকে ঘুরাই। এই রাস্তাটা চলে যাচ্ছে নদীর দিকে। আপনারা দেখলেন এখানে গেট মতন করা, তো যদি গাড়ি নিয়ে আসেন এই জায়গাটা কিন্তু গাড়ি নিয়ে আপনারা যেতে পারবেন না, আপনাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। আর শরৎকুঠি থেকে এটা জাস্ট 2 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স। এই দেখুন এখানেও একটা গেট করে রাখা, তার মানে নিশ্চয়ই সন্ধ্যার দিকে এটা বন্ধ করে দেওয়া হয়। আর যে বসার জায়গাটা বা ছোট পার্ক মতন আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম, এখন দেখুন এটা কাছ থেকে। বর্ষার শেষে বৃষ্টিটা হয়ে গেছে, অসাধারণ লাগছে দেখতে। এখানে একটা সুলভ কমপ্লেক্স করা আছে মহিলা এবং পুরুষদের জন্য।
পৌঁছালাম রূপনারায়ণ নদ। চারিদিকে বৃষ্টির জন্য পুরো কাদায় পরিপূর্ণ। এখানে নৌকাও চলে, কিন্তু লাইফ জ্যাকেট ম্যান্ডেটরি, ঠিক যেরকম লেখা রয়েছে এখানে। রূপনারায়ণ নদ কিন্তু দ্বারকেশ নদী ও শিলাই নদীর মিলিত প্রবাহ। এই নদের মোট দৈর্ঘ্য 180 কিলোমিটার। নদীটি কিন্তু ইলিশ মাছের জন্য বিখ্যাত। তাছাড়া এই নদীর তীরে স্থাপিত হয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। বর্ষার কারণে নদীর স্রোত কিন্তু বেশ ভালোই ছিল। চারিদিক নিস্তব্ধ। আপনারা দেখতেই পাচ্ছেন নদীর পাড়ে বিশাল আকারে খোলা জায়গা, আর এখানে কিন্তু পিকনিকও হয়ে থাকে। এখানে ঢোকার মুখেই আপনারা দেখতে পাবেন একটা মুদিখানার দোকান, আর পাশে ছিল বসে একটা ফুচকার স্টল। আমরা এবার আগিয়ে চললাম আজকের পরবর্তী গন্তব্যস্থল গোপাল মন্দির দেখতে। এখান থেকে যার দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আমরা এখন যেতে চলেছি গোপাল মন্দির, আর এখানে একটা বোর্ডও দেওয়া আছে মদন গোপাল জিউ টেম্পল। এই যে রাস্তাটা আরো করে দেওয়া, এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাব। সরু একটা রাস্তা ধরে এগিয়ে চলেছি, আর বাহাতে দেখুন বিশাল বড় একটা পুকুর বলবো না ঝিল বলবো বুঝতে পারছি না, বিশাল আকার। আর এই যে সরু রাস্তাটা ধরে আমরা এগিয়ে চলেছি গোপাল মন্দিরের দিকে। এক তো বৃষ্টি হয়েছে, প্লাস দেখুন কত জল, পুরো ভর্তি, একদম পুরো রাস্তার একদম লেভেলের কাছেই। এই যে রাস্তাটা, এটা ধরে আমরা হেঁটে চলেছি মন্দিরটাতে, আগিয়ে চলেছি গোপাল মন্দিরের দিকে। আর এই সরু রাস্তাটা দিয়ে হেঁটে চলেছি। বুঝতে পারছি না ঠিক এক্স্যাক্টলি কতটা দূরে, কারণ একটা বোর্ড লেখা ছিল এবং অ্যারো সিম্বল দেওয়া ছিল, আপনারা দেখলেন, কিন্তু কতটা দূরে সেটা মেনশন নেই। জাস্ট হেঁটে চলেছি, পৌঁছে আপনাদেরকে আপডেট দিচ্ছি যে কতটা দূরে। আমরা পৌঁছালাম গোপাল মন্দির। এই মন্দিরটি কিন্তু 450 বছরের পুরনো। মন্দিরটি টেরাকোটার অলঙ্করণে সুসজ্জিত এবং 8চালা শৈলীতে নির্মিত। সপ্তদশ শতাব্দীর মেলকের রায়চৌধুরী জমিদারদের বংশধর মুকুন্দপ্রসাদ রায়চৌধুরীর দ্বারাই এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম যে এই মন্দিরটি শুধুমাত্র দুপুরবেলায় 12:30 থেকে 1টার সময় খোলা হয় পুজো দেওয়ার জন্য। আপনাদের যাওয়ার সময় বলছিলাম যেটা কতটা ডিস্টেন্স আমি আসার সময় বলে দেবো। তো এই যে মেন রোডটা আমরা যেখান থেকে উঠলাম, যেখানে বোর্ডটা ছিল, সেখান থেকে গোপাল মন্দির জাস্ট 100 মিটার মতন। আর আপনাদেরকে দেখিয়ে দিই, এই জাস্ট আমরা উঠেও পড়ছি মেন রোডটার দিকে। এই যে মেন রোড, এই মেন রোড থেকে জাস্ট 100 মিটার হচ্ছে গোপাল মন্দির। আমরা দেউলটি থেকে এখন বেরিয়ে গেলাম, এবার আমরা চলেছি এগিয়ে কোলাঘাটের দিকে। এখান থেকে জাস্ট 12 কিলোমিটার কোলাঘাটে গিয়ে কিছু ওখান থেকে একটু স্ন্যাক্স আমরা খাবো, তারপর আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। বৃষ্টিটা আবার পড়ছে, মাঝখানে একটু থেমে গেছিল, আবার পড়ছে এখন বৃষ্টি। আমরা পৌঁছালাম কোলাঘাট, আর চলে এলাম আমাদের পেটেন্ট জায়গা হোটেল আনন্দে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য।
হালকা কিছু স্ন্যাক্স খেয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর ফেরার পথে আপনাদেরকে দেখাবো রাতের অন্ধকারে বিদ্যাসাগর সেতু এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্য। তাই শেষটি কিন্তু একদম মিস করবেন না আপনারা। এনটিআর পর্বটি কিরকম লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আরও একটি নতুন জায়গার সন্ধান নিয়ে।